আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আমি আজকে তোমাদেরকে অর্থের সময় মূল্যের যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায়টি করার জন্য কি কি ফর্মুলা আসলে প্রয়োগ করতে হবে সে ব্যাপারে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। সকলে মনোযোগের সাথে কথাগুলো শোনার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর আগেও আমি তোমাদের জন্য টাইম ভ্যালু অফ মানির অনেকগুলো লেকচার দিয়েছি। আশা করছি তোমরা সেগুলো দেখেছো। আজকে আসলে আমি তোমাদেরকে এই টাইম ভ্যালু অফ মানির যে ফর্মুলাগুলো প্রয়োগ করতে হয় সেগুলো একটু লিখে দিব এবং তোমরা সেগুলো লিখে নেওয়ার চেষ্টা করো। আমাদের আজকের আলোচনার বিষয় আসলে হচ্ছে টাইম ভ্যালু অফ মানির ফর্মুলাগুলো। যেমন আমরা প্রথমে এককালীনের যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো একটু লিখে ফেলবো। যেমন এককালীনের আমি ভবিষ্যৎ মূল্যের ফর্মুলাগুলো দিয়ে শুরু করছি। এককালীনের ফিউচার ভ্যালুর ফর্মুলা দিয়ে আমরা শুরু করব। দেখো, ফিউচার ভ্যালু ফিউচার ভ্যালুর এককালীনের সরল সুদের যে ফর্মুলাটি রয়েছে সেটি হচ্ছে পি যোগ পি গুণ এন গুণ আই। উল্লেখ্য, লিখে রাখো যে পি বলতে আসলে আসল টাকাকে বোঝাবে, অর্থাৎ বর্তমান মূল্যকে বোঝাবে। এন বলতে আসলে বোঝাবে সময়কে। একইভাবে আই বলতে বোঝাবে সুদের হারকে। খেয়াল রাখতে হবে শিক্ষার্থী। এরপরে যদি চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে সূত্রটি হবে পিবি 1 প্লাস আই পাওয়ার টু দি এন, যেখানে এই পিবি বলতে আসলে বর্তমান মূল্যকে বোঝাবে, বর্তমান মূল্যকে বোঝাবে। আই বলতে একইভাবে এই সুদের হারকে বোঝাবে, এন বলতে সময়কে বোঝাবে। এছাড়াও এই এককালীনের সূত্রে যদি এম এর মান থাকে তাহলে আই এর নিচে এম ভাগ হবে এবং এন এর সাথে এম গুণ হবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, যদি প্রশ্নে এম এর মান থাকে তাহলে সূত্রের প্রয়োগটা হবে আই এর নিচে এম ভাগ হবে, এন এর সাথে এম গুণ হবে, অর্থাৎ সুদের সাথে এম ভাগ হবে, সময়ের সাথে এম গুণ হবে। খেয়াল রাখবে, যখনই প্রশ্নে এম এর মান দেওয়া থাকবে তখনই আই এর নিচে এম ভাগ হবে এবং এন এর সাথে এম গুণ হবে। এটা একটু খেয়াল রাখবে। এবং তোমরা একটু খেয়াল রাখো যে এম বলতে আসলে তুমি কিভাবে বুঝবে যে প্রশ্নে এম এর মান দেওয়া আছে সে ব্যাপারে একটু লিখে নাও। যদি প্রশ্নে বলে যে সুদ গণনা করা হয় মাসিক, তাহলে এম এর মান দিতে হবে 12। যদি বলা হয় সুদ গণনা করা হয় দ্বিমাসিক, তাহলে এম এর মান দিতে হবে 6। যদি বলা হয় সুদ গণনা করা হয় ত্রৈমাসিক, তাহলে এম এর মান দিতে হবে 4। খেয়াল রাখবে, যদি বলা হয় যে সুদ গণনা করা হয় অর্ধবার্ষিক, তাহলে এম এর মান হবে 2। যদি বলা হয় সুদ গণনা করা হয় সাপ্তাহিক, তাহলে এম এর মান হবে 52। যদি বলে দৈনিক, তাহলে এম এর মান হবে 365। মোটামুটি এই কথাগুলো থাকলে বুঝবে প্রশ্নে এম এর মান রয়েছে। এবং এক্ষেত্রে যদি মাসিক বলে তাহলে আই এর নিচে 12 দিয়ে ভাগ দিবে, এন এর সাথে 12 দিয়ে গুণ দিবে। একইভাবে যদি দ্বিমাসিক বলে, 2 মাসে একবার বলে সুদ, তাহলে আই এর নিচে 6 ভাগ দিবে এবং সময়ের সাথে অর্থাৎ এন এর সাথে 6 কি করবে, গুণ দিবে। এম এর প্রয়োগটাই হবে আই এর নিচে ভাগ, এন এর সাথে গুণ, অর্থাৎ সুদের সাথে ভাগ আর সময়ের সাথে গুণ। এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। প্রথম সূত্রটি হচ্ছে সরল সুদের, খেয়াল রাখবে। প্রথম সূত্রটি হচ্ছে সরল সুদের, আর পরবর্তী যে দুটি সূত্র রয়েছে সেটি হচ্ছে চক্রবৃদ্ধির। একটু খেয়াল রাখতে হবে। প্রথম সূত্রটি হচ্ছে সরল সুদের, আর দ্বিতীয় এবং তৃতীয় সূত্রটি হচ্ছে চক্রবৃদ্ধির। এই তৃতীয় সূত্রটি আসলে দ্বিতীয় সূত্রটির অনুরূপ, শুধুমাত্র এম এর প্রয়োগটি এখানে হয়েছে। এই তিনটা ফর্মুলাকে বলা হয় এককালীনের ফর্মুলা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য। এখানে আমি এককালীনের ফর্মুলা তোমাদেরকে লিখেছি। এবার বর্তমান মূল্য নির্ণয়ের জন্য যে এককালীনের ফর্মুলাটি রয়েছে সেটি আমি একটু তোমাদেরকে লিখে দিব। দেখো, বর্তমান মূল্য নির্ণয়ের জন্য যে ফর্মুলাটি রয়েছে এককালীনের, সেটি লেখো সবাই। প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য
বর্তমান মূল্য বলতে উপরে বোঝাবে, উপরে হবে FB, নিচে হবে 1 প্লাস I পাওয়ার টু দি n। একইভাবে যদি m এর মান প্রয়োগ হয় তাহলে কি হবে, আগের মতো I এর নিচে কি হবে, m ভাগ হবে এবং n এর সাথে m কি হবে, গুণ হবে, অর্থাৎ সুদের সাথে ভাগ, সময়ের সাথে গুণ। এই হচ্ছে m এর বৈশিষ্ট্য, m এর প্রয়োগ। তুমি আসলে m এর প্রয়োগটা কিভাবে করবে, তবে প্রশ্নে আগে দেখতে হবে m এর মান আছে কিনা। এই কথাগুলো থাকলে তুমি বুঝতে পারবে যে প্রশ্নে m এর মান রয়েছে। বার্ষিক বললে m এর মান দেওয়ার দরকার নাই, বার্ষিক বললে আসলে বোঝাবে 1 কে। তো তুমি ধরো 100 কে যদি 1 দ্বারা ভাগ দাও 1 আসবে, যে কোনো ফিগারকে 1 দ্বারা ভাগ দিলে 1 আসবে। সেক্ষেত্রে বার্ষিকই বললে m এর মান প্রয়োগের কোনো দরকার নেই। তাহলে আমরা এককালীনের 5টি সূত্র লিখে ফেললাম এবং 5টি সূত্র লিখেছি। প্রথম 3টে লিখেছি ভবিষ্যৎ মূল্যের এবং এখানে যে 2টি ফর্মুলা সেটা লিখেছি বর্তমান মূল্যের। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই যে 5টা ফর্মুলা লিখেছি, এই 5টা ফর্মুলায় কিন্তু এককালীনের ফর্মুলা, অর্থাৎ যখন এককালীন টাকা জমা দেওয়া হবে অথবা উত্তোলন করা হবে সেক্ষেত্রে এই 5টি ফর্মুলা তুমি প্রয়োগ করতে পারবে। একটুকু খেয়াল রাখবে, এককালীনের বেলা এই 5টি ফর্মুলা, সেটা হতে পারে ভবিষ্যৎ মূল্যের, হতে পারে বর্তমান মূল্যের। এই 2টি মূল্য নির্ণয় করার ক্ষেত্রে m এর মান প্রয়োগ হতে পারে যদি প্রশ্নে এই তথ্যগুলো দেওয়া থাকে, যেমন মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, সাপ্তাহিক অথবা দৈনিক। এগুলো দেখে তুমি বুঝবে যে m এর মান আসলে কত হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে ভবিষ্যৎ মূল্য বলতে বোঝাবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা একটি নির্দিষ্ট সময় পর সুদে আসলে কত হবে সেটি জানার প্রক্রিয়াকে আসলে বলা হয় ভবিষ্যৎ মূল্য। আর বর্তমান মূল্য বলতে বোঝাবে ভবিষ্যতে প্রাপ্ত টাকার আজকের মূল্যকেই বলা হবে বর্তমান মূল্য। ভবিষ্যতে যে টাকা পাবা সেই টাকার আজকের মূল্যকে বলা হবে বর্তমান মূল্য। তো আবার সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, আমি 2টা কথা বলেছি। সরল সুদ হচ্ছে আসল টাকার উপরে সুদ, আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আসল এবং সুদ 2টার উপরে সুদ। অর্থাৎ সুদের উপরে সুদ ধরলে যে সুদের উপরে সুদ ধরতে হবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। এবার আমরা শিখব বৃত্তি, অর্থাৎ এনুইটির ফর্মুলাগুলো একটু শিখে ফেলবো, ফিউচার ভ্যালুর এবং প্রেজেন্ট ভ্যালুর। তুমি একটু ভালো করে মনোযোগ দিলেই সূত্রগুলো খুব সহজেই শিখতে পারবে। আমার কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করো। আমরা বৃত্তি অর্থাৎ বার্ষিক বৃত্তি আসলে কাকে বলে, এনুইটি কাকে বলে, আসলে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পর পর প্রাপ্তি অথবা প্রদানকে বলা হয় এনুইটি অথবা বৃত্তি। আমি আবারও বলছি, নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পর পর প্রাপ্তি অথবা প্রদানকে বলা হয় বৃত্তি। এই বৃত্তি দুই ধরনের হতে পারে সাধারণত। একটা হচ্ছে অগ্রিম বৃত্তি, একটা হচ্ছে সাধারণ বৃত্তি। আমরা সাধারণ বৃত্তির অঙ্ক ফর্মুলাগুলো এখন একটু লিখে ফেলবো। আমরা ভবিষ্যৎ মূল্য দিয়ে শুরু করব। যেমন খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো, একটা ফর্মুলার মাধ্যমে আসলে আমরা ভবিষ্যৎ মূল্যের এনুইটির ফর্মুলাগুলো লিখে ফেলতে পারবো যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো। আমরা নর্মালি এই FB বলে এককালীনের সূত্রের ক্ষেত্রে যখন আমি FBA বলবো তখন আমার বোঝাবে ফিউচার ভ্যালু এনুইটির অঙ্ক। এক্ষেত্রে ফর্মুলাটি হচ্ছে A/I 1 প্লাস I পাওয়ার টু দি n বিয়োগ 1। এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে সাধারণ ভিত্তির। অর্থাৎ সাধারণ ভিত্তি কিভাবে বুঝবে, যখন সময়ের শেষে বলা থাকবে অথবা প্রশ্নে কোনো পদ্ধতির কথা বলা থাকবে না, শুরুর কথা বলা থাকবে না, শেষের কথা বলা থাকবে না, তখনই তুমি বুঝে ফেলবে যে এটা সাধারণ ভিত্তির অঙ্ক। অর্থাৎ সময়ের শেষে হলেই বুঝে নিবে সাধারণ ভিত্তির অঙ্ক। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় শেষে প্রাপ্তি অথবা প্রদানকে ভিত্তি বলে। আর সাধারণ ভিত্তির সংজ্ঞাটা হচ্ছে যদি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের শেষে হয় সেক্ষেত্রে হবে সাধারণ ভিত্তি। তুমি প্রশ্ন দেখলে বুঝতে পারবে কোনটা সাধারণ ভিত্তির অঙ্ক, কোনটা এককালীনের অঙ্ক। আমরা যখন প্রশ্নের সলিউশন করব অর্থাৎ সৃজনশীল প্রশ্নের উত্তর করব অর্থাৎ অঙ্ক করব, তখন তুমি আরো ভালো করে বিস্তারিত বুঝতে পারবে। আজকে আসলে আমাদের লেকচারটি হচ্ছে ফর্মুলাকে কেন্দ্র করে। আসলে ফর্মুলা কি কি হতে পারে এই টাইম ভ্যালু মানে অর্থাৎ অর্থের সময় মূল্য নির্ধারণের ক্ষেত্রে, সেগুলো আসলে আমরা আলোচনা করছি। এই এ বলতে আসলে বোঝাবে কিস্তির পরিমাণকে, ইনস্টলমেন্টকে বোঝাবে। আই বলতে সুদের হারকে বোঝাবে, এন বলতে আসলে সময়কে বোঝাবে। আমরা পূর্বে এগুলো লিখেছি। এবার যদি এম এর মান প্রয়োগ করে এই সূত্রের মধ্যে, অর্থাৎ প্রশ্নে যদি ওই যে মাসিক,
দ্বিমাসিক, ত্রৈমাসিক, ওই যে আমি লিখিয়ে দিয়েছিলাম, সেগুলো যদি থাকে তাহলে এম এর মানের ক্ষেত্রে তুমি জানো যে আই এর নিচে এম ভাগ হয়, অর্থাৎ সুদের সাথে ভাগ হয়, সময়ের সাথে গুণ হয়। তাহলে দেখে দেখে তুমি লিখবে, যেমন এ আই ভাগ এম, 1 এর 1 আই ভাগ এম, এন ইন্টু এন বিয়োগ 1। তার মানে প্রথম সূত্রটির সাথে এই দ্বিতীয় সূত্রটির যে পার্থক্য সেটা আসলে কি, শুধুমাত্র এম এর, আর এম এর প্রয়োগটা হচ্ছে সুদের সাথে ভাগ, এন এর সাথে গুণ। এই দুটি ফর্মুলাকে আসলে বলা হয় সাধারণ ভিত্তির ফর্মুলা। সাধারণ ভিত্তির ফর্মুলা, সাধারণ ভিত্তির ফর্মুলা। প্রথমটি নরমাল ফর্মুলা, আর দ্বিতীয়টি হচ্ছে এম এর মান প্রয়োগ হলে। এবার আমরা অগ্রিম ভিত্তির ফর্মুলা লিখব। তুমি কিভাবে বুঝবে যে অগ্রিম ভিত্তির ফর্মুলা? অগ্রিম ভিত্তির ফর্মুলার ক্ষেত্রে সময়ের শুরুতে কথাটি বলা থাকবে, সময়ের শুরুতে। তাহলে সেক্ষেত্রে কিভাবে, আগে তুমি সাধারণ ভিত্তির ফর্মুলাটি লিখে ফেলবে। বিএ যখন অগ্রিমের ফর্মুলা লিখবা তখন ডিউ কথাটি লিখে দিবে সূত্রের সাথে। দেখো আমি দেখে দেখে আগে সাধারণ সূত্রের ফর্মুলাটি লিখে ফেলছি, সাধারণ ভিত্তির ফর্মুলা। দেখো দেখে দেখে লিখে ফেলছি। 1 প্লাস, এটা 1 হবে, আমরা বাংলায় লিখব 1 প্লাস আই পাওয়ার টু দি এন বিয়োগ 1। এইটুকু কিন্তু সাধারণ ভিত্তির ফর্মুলা। তাহলে অগ্রিম ভিত্তির ফর্মুলার ক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিস প্রয়োগ করতে হয়, সেটা হচ্ছে 1 প্লাস আই। তার মানে সাধারণ ভিত্তির ফর্মুলা এবং অগ্রিম ভিত্তির ফর্মুলার মূল পার্থক্য হচ্ছে অগ্রিম ভিত্তির ফর্মুলাতে 1 প্লাস আই কথাটি থাকবে, সাধারণ ভিত্তির ফর্মুলাতে 1 প্লাস আই কথাটি থাকবে না। এইটুকু মনে রাখতে পারলে তুমি খুব সহজে শেষ করতে পারবে। তাহলে এই এম এর মান যদি প্রয়োগ হয় অগ্রিম ভিত্তির ফর্মুলায়, তাহলে কি হবে দেখো, বি এ ডিউ, ডিউ, এই ডিউ কথাটি লিখলেই সূত্রটি অগ্রিম ভিত্তির ফর্মুলাকে নির্দেশ করবে। তাহলে এ আই বাই এম 1 প্লাস আই ভাগ এম, এন ইন্টু এম বিয়োগ 1 প্লাস আই ভাগ এম। খেয়াল করো, ভালো করে খেয়াল করো, তুমি এই প্রথম ফর্মুলাটি পারলে পরের তিনটি ফর্মুলা অটোমেটিকই পারবে। এই বিষয়টি আমি আসলে এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি। এই দুটি ফর্মুলা হচ্ছে অগ্রিম ভিত্তির ফর্মুলা, অগ্রিম ভিত্তির ফর্মুলা। প্রিয় শিক্ষার্থী, এই চারটি ফর্মুলা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে, অগ্রিম ভিত্তির ক্ষেত্রে যে ফর্মুলা সেগুলো। এবার আমরা বর্তমান মূল্য নির্ণয়ের যে ভিত্তি, অর্থাৎ বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে ভিত্তির ফর্মুলাগুলো একটু প্রয়োগ করবো। খেয়াল করো, বর্তমান মূল্য নির্ণয় অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইউনিটের ফর্মুলা আমরা প্রয়োগ করব। প্রথমে সাধারণ ভিত্তির ফর্মুলা, এক্ষেত্রে সূত্রটি হচ্ছে এ বাই আই 1 বিয়োগ 1 প্লাস আই পাওয়ার টু দি এন। এটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের, ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য নির্ণয়ের ইউনিটের ফর্মুলা। তাহলে এটা হচ্ছে সাধারণ ভিত্তির ফর্মুলা। আমরা যদি এম প্রয়োগ করি সেক্ষেত্রে আই এর নিচে ভাগ হয়, আই এর নিচে কি ভাগ হয়, এম ভাগ হয়, এবং এন এর সাথে এম গুণ হয়। আমরা বারবার এই কথাটি তোমাদেরকে বলে আসতেছি। এই দুটি হচ্ছে সাধারণ ভিত্তির ফর্মুলা, সাধারণ ভিত্তির ফর্মুলা। তোমরা সকলে জানো অগ্রিম ভিত্তি নির্ণয়ের ক্ষেত্রে ডিউ কথাটি লিখতে হয়। সেক্ষেত্রে প্রথম সাধারণ ভিত্তির ফর্মুলাটি দেখে দেখে লিখে ফেলবে, যেমন এ বাই আই 1 বিয়োগ 1 প্লাস আই পাওয়ার টু দি এন। তাহলে এটাও সাধারণ ভিত্তির ফর্মুলা, এটাও সাধারণ ভিত্তির ফর্মুলা। পার্থক্য হচ্ছে কি, আমি বলেছিলাম 1 প্লাস আই। এই 1 প্লাস আই থাকলেই সেটা হয়ে যাবে অগ্রিম ভিত্তির ফর্মুলা। এবার অগ্রিম ভিত্তির ফর্মুলার মধ্যে আমরা এম এর মান প্রয়োগ দেখাবো। এ আই ভাগ এম 1 বিয়োগ 1 প্লাস আই ভাগ এম, এন ইন্টু এন 1 প্লাস আই ভাগ এম। তার মানে এই লাস্টের যে দুইটা ফর্মুলা লিখছি সেটি হচ্ছে অগ্রিম ভিত্তির ফর্মুলা, অগ্রিম ভিত্তির ফর্মুলা। প্রিয় শিক্ষার্থী, আমরা এককালীনের 5টি ফর্মুলা লিখেছি, আর অগ্রিম ভিত্তির ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালুর টোটাল 8টি ফর্মুলা লিখেছি। তার মানে 8 + 13টি ফর্মুলা
এই টাইম ভ্যালু অফ মানি নির্ণয়ের অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ফর্মুলাগুলো অবশ্যই বাসায় আত্মস্থ করার চেষ্টা করবে, কারণ ফর্মুলা ছাড়া তুমি অঙ্কের প্রয়োগ করতে পারবে না। এছাড়াও আরো কিছু ফর্মুলা আছে, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখো। যেমন দেখো, কার্যকরী সুদের হার নির্ণয়ের ফর্মুলাকে আমরা বলি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এটাকে বাংলা বলা হয় কার্যকরী সুদের হার, কার্যকরী সুদের হার অথবা প্রকৃত সুদের হার, প্রকৃত সুদের হার। এই কার্যকরী সুদের হার অথবা প্রকৃত সুদের হার নির্ণয়ের ফর্মুলাকে আমরা EIR দ্বারা প্রকাশ করি, যেখানে ফর্মুলাটি হচ্ছে 1 + I/m পাওয়ার টু দি m বিয়োগ 1 ইন্টু 100। কার্যকরী সুদের হার কি? দেখ, নামিক সুদের হার ধরো প্রশ্নে বলা আছে 10%, কিন্তু যদি চক্রবৃদ্ধিকরণের সংখ্যা থাকে 2, 3 অথবা 4, তখন আর এই নামিক সুদের হার কাজ করে না, তখন প্রকৃত সুদের হার কিন্তু বেড়ে যায়। তার মানে নামিক সুদের হার হচ্ছে ঋণ গ্রহীতা এবং ঋণদাতার মধ্যে চুক্তিবদ্ধ সুদের সম্পর্ককে বলা হয় নামিক সুদের হার। আর কার্যকরী অথবা প্রকৃত সুদের হার হচ্ছে প্রকৃতপক্ষে ঋণ গ্রহীতা যেই সুদ প্রদান করে থাকে সেই সুদকে বলা হয় কার্যকরী অথবা প্রকৃত সুদের হার। তো তোমাদেরকে যদি কখনো কার্যকরী সুদের হার অথবা প্রকৃত সুদের হার নির্ণয় করতে বলে, আমি এখানে যে ফর্মুলাটি লিখে দিয়েছি সেই ফর্মুলাটি কিন্তু প্রয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে আজীবন ভিত্তি নির্ণয়ের ফর্মুলা, অর্থাৎ মেয়াদ নেই এরকম ভিত্তির ক্ষেত্রে ফর্মুলাটি হবে P = A/I। আজীবন ভিত্তি নির্ণয়ের ফর্মুলাটি হচ্ছে A/I। একে অর্থাৎ কিস্তিকে সুদের হার দ্বারা ভাগ দিলে আজীবন ভিত্তি নির্ণয়ের ফর্মুলাটি বের হয়ে যাবে, এটা একটু খেয়াল রাখবে। এছাড়াও এই টাইম ভ্যালু অফ মানি নির্ণয়ের ক্ষেত্রে রুল 72 নামক একটি ব্যাপার আছে এবং রুলস 69 নামক একটি ব্যাপার আছে। এই রুল 72 মূল কথাটি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে বিনিয়োগকৃত টাকা কত % সুদে অথবা কত সময়ে দ্বিগুণ হবে সেটি বের করার সংক্ষিপ্ত প্রক্রিয়া। এই রুল 72 এবং 69 এর মধ্যে যে মূল পার্থক্যটা, এটা হচ্ছে বাৎসরিক আর এটা হচ্ছে অর্ধবার্ষিক। বুঝতে পারছো কথাটা? এটা হচ্ছে বাৎসরিক, এটা হচ্ছে অর্ধবার্ষিক। আমি আবারও রুল 72 কথা বলছি। রুল 72 মূল কথা হচ্ছে কোনো বিনিয়োগকৃত টাকা কত % সুদে অথবা কত সময়ে দ্বিগুণ হবে সেটি বের করার একটি সংক্ষিপ্ত প্রক্রিয়াকে বলা হয় রুল 72, এবং এটা হচ্ছে বাৎসরিক আর এটা হচ্ছে অর্ধবার্ষিক। এই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা যখন অঙ্ক করব তখন কিসের অঙ্ক আমাদের থাকতে পারে? অঙ্কটি ভবিষ্যৎ মূল্যের হতে পারে অথবা বর্তমান মূল্যের হতে পারে। ভবিষ্যৎ মূল্যের এককালীনের ফর্মুলা আমরা লিখেছি তোমার 3টা, বর্তমান মূল্যের এককালীনের ফর্মুলা লিখেছি 2টা, টোটাল এখানে 5টা। এছাড়াও আমরা ফর্মুলা লিখেছিলাম ভিত্তির, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ভিত্তির এবং বর্তমান মূল্য নির্ণয়ের ভিত্তির, টোটাল 4টা করে 8টা ফর্মুলা আমরা লিখেছিলাম। এরপরে আমরা কার্যকরী সুদের হারের নির্ণয়ের ফর্মুলা লিখেছি। এছাড়াও আজীবন ভিত্তির নির্ণয়ের যে ফর্মুলা সেটি লিখেছি। এছাড়াও রুল 72 এবং রুল 69 এই 2টা সম্পর্কে আজকে আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে এই যে আজকের যে ফর্মুলাগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছি এগুলো ভালো করে বাসায় আত্মস্থ করার চেষ্টা করবে। তোমরা সকলে অবগত আছো, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আমাদের কলেজের সার্বিক ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে, কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের নিকটে এই ক্লাসগুলো পৌঁছে দিচ্ছি। আমাদের এই ক্লাসের অর্থাৎ এই অনলাইন ক্লাসের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমাদের উক্ত কলেজের প্রিন্সিপাল প্রফেসর আবুল বাশার স্যারের নেতৃত্বে আসলে আমরা তোমাদেরকে এই ক্লাসগুলো পৌঁছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্যারের জন্য দোয়া করবে। তোমাদের সুস্থতা কামনা করি, তোমরা নিরাপদে থাকো, সুস্থ থাকো। আজকে এটুকুই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।